तेरे साथ हो जाएंगे खत्म। ओ तुझे कितना चाहने लगे हम, इस जगह आ गई चाहते अब मेरी, छीन लूंगा तुम्हें सारी दुनिया से ही। तेरे इश्क पे हक मेरा ही तो है, क्या दिया तो ये मैंने मेरे रब से भी। जिस रास्ते तू ना मिला उस पे हो मेरे कदम, तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना चाहने लगे हम। तेरे साथ हो जाएंगे खत्म, तुझे कितना चाहने लगे हम। তাকে কেউ থামাতে পারছে না। তুহিন তার রাজকন্যাকে আদুরি গলায় থামাতে গেলে উল্টো তার কান্নার গতি আরো বেড়ে যাচ্ছে। না পেরে সে এবার তুলির দিকে তাকালো, কিন্তু না, বউ তার পাত্তা দিল না, মুখ ঘুরিয়ে রাখলো অন্য পাশে। তুলি দু চোখে আটকে রাখা কান্নাগুলো উপচে আসতেই চাইছে। একটু আগে সকলের সামনে তুহিন তাকে জোরে ধমক দিয়েছে কান্না করছিল বলে, এবং শান্তি চৌধুরী ও বুশরাকেও কড়া করে না করে দিয়েছে যাতে তার কান্না না থামায়। সবার মতো করে মীরও তাদের থেকে সামান্য দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। তারা কারো চোখে না পড়লো তুর্যের চোখ এড়ায় না। সে আর চোখে ঘন ঘন পরখ করতে থাকে মেয়েটাকে। অনেকক্ষণ পর জাহিদ চৌধুরী নিজের মুখ খুলেন। তুহিন বেটা, আজ কি হতে পারতো বুঝতে পারছো তুমি? আল্লাহ না করুক যদি কিছু হয়ে যেত তোমার। আর তোমাকে বলছিল না, আর তোমাকে বলেছি না যে এখানে যাবে ড্রাইভারকে সঙ্গে নেবে? তুমি অতটা রাস্তা একা কেন ড্রাইভ করতে গেলে? ড্রাইভার অসুস্থ হয়ে পড়েছে, তুমি তাকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। ভালো কথা, তাই বলে বিষয়টা আমাকে জানাবে না? ড্যাড, আমার কিছুই হয়নি। ম্যাম টোটালি ফাইন। এই দেখো, সামান্য চোট পেয়েছি মাত্র, দুদিনেই সেরে যাবে। তুহিন নিজের হাত পা সামান্য মেলে বলে, জাহিদ চৌধুরী একাধিক ফ্যাক্টরি আছে, সেগুলোর মধ্যে শহরের বাইরে যেটা অবস্থিত সেখানেই কিছু সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে জাহিদ চৌধুরী ওনার বড় ছেলেকে সেখানে পাঠান। কিন্তু তুহিনের ড্রাইভার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তুহিন তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে একাই চলে যায় সেখানে। ওখানে একদিন থেকে সমস্ত কিছু ঠিকঠাক করেই তবে বাড়ি ফিরে, কিন্তু বিপত্তি ঘটে মাঝ রাস্তার। সেখানে একটা ছোট্ট প্রাইভেট কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়। সম্ভবত কারটা যে ড্রাইভ করছিল সে ড্রাঙ্ক ছিল। ভাগ্য সহায় ছিল বিদায় তুহিনের বেশি কিছু হয়নি, কিন্তু বেপরোয়া সেই ড্রাঙ্ক ব্যক্তি এখন হসপিটালের আইসিইউতে ভর্তি। ভাইয়া, তোমার এখন রেস্টের প্রয়োজন, চলো তোমায় ওপরে দিয়ে আসি। আর ভাবি, তুমি আমার প্রিন্সেসকে নিয়ে এসো। বসা থেকে উঠে ভাইয়ের পাশে দাঁড়িয়ে তানহার মাথায় হাত বুলিয়ে বলে তুর্য। ঘড়িতে এখন 10:37। তুর্য ডিনার সেরে বিছানায় বসে ল্যাপটপে কিছু কাজ করছে। তার সমস্ত ধ্যান ল্যাপটপের স্ক্রিনে, হাত চলছে অনবরত। দেখে বোঝা যাচ্ছে সে এখন বেজায় ব্যস্ত। পরনে তার কালো রঙের হাফ হাতা টি শার্ট ও ট্রাউজার। কালো রঙে কয়না মানাচ্ছে লোকটাকে। তাকে যে কেউ একজন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সেদিকে তার কোনো হুঁশই নেই। বারান্দার আলো নিভিয়ে ফ্লোরে বসে দুগালে হাত দিয়ে এক মনে তুর্যকে দেখে চলেছে মীরা। বেশ কিছুক্ষণ পরেই তুর্য ল্যাপটপ বন্ধ করে সেটা যথাস্থানে রেখে বারান্দার দিকে পা বাড়ায়। তা দেখে মীরা হন্তদন্ত হয়ে বসা থেকে উঠে পড়ে। অতঃপর বারান্দার একপাশে রাখা সোফাতে বসে। মীরার হার্টবিট দ্রুত চলছে। এখন তার মনে একটাই প্রশ্ন জাগছে, আর তা হলো লোকটা তাকে দেখে নেয়নি তো? কেলেঙ্কারি হয়ে যাবে। লোকটা যে পরিমাণ ঠোঁটকাটা স্বভাবের, যথাসাধ্য সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। বারান্দায় এসে তুর্য সবার আগে লাইটটা জ্বালালে দেখে মীরা সোফার উপরে জড়সড় হয়ে বসে আছে। সেও গিয়ে তার পাশে বসে পড়ে। অতঃপর কাউকে উদ্দেশ্য ছাড়াই বলে,
উফ, মাথাটা পুরো ধরে গেছে। এক কাপ কফি হলে রিল্যাক্স হওয়া যেত। তুর্যের কথা শেষ হওয়া মাত্রই তৎক্ষণাৎ মীরা উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে চলে যায় সেখান থেকে। মেয়েটা চলে যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে তুর্য। সে জানে মীরা এখন কোথায় যেতে পারে। মেয়েটার উপস্থিতিতে তার চিত্ত চনমনে হয়। অজানা সুখেরা এসে ছুঁয়ে ছুঁয়ে দেয় তার সমস্ত সত্তাকে। বেশ কিছুক্ষণ পর মীরা হাতে একটা কফির মগ নিয়ে উপস্থিত হয় বারান্দায়। দেখে দুর্জা মনোযোগ সহকারে ফেসবুকে স্ক্রল করছে। সে তার একটু কাছে এগিয়ে গিয়ে হাতে থাকা কফির মগটা তুর্যের দিকে বাড়িয়ে দেয়। তা দেখে তুর্য অল্প অবাক হওয়ার ভান করে বলে, ও, তার মানে তুমি তখন আমার জন্য কফি আনতে গেছিলে, রাইট? বিনিময়ে একটু হেসে তুর্যের হাতে মগটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসতে নিলেই তুর্য তার একটা হাত চেপে ধরে। অতঃপর চোখের ইশারায় তার পাশে বসতে বলে, যেখানে মীরা আগেই বসেছিল। প্রচুর অস্বস্তি বোধ করতে থাকে মীরা এভাবে নিজের থেকে লোকটাকে পাশে বসতে। মীরাকে এভাবে কাচুমাচু করতে দেখে মুচকি হাসে তুর্য। ইদানিং সে প্রায় হাসে এভাবে, যেটা তাকে রিজু কদিন আগেই নোটিশ করেছিল। হয়তো আরো কিছু বলতো ছেলেটা, কিন্তু তুর্য তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। আর চোখে তুর্য মীরাকে দেখে নিল আরো একবার। তার বেশ লাগছে মেয়েটাকে এমন করতে দেখে, তাই ভাবলো তাকে আর একটু লজ্জা দেওয়া যাক। যে ভাবা সেই কাজ। তুর্য গলাটা হালকা করে ঝেড়ে নেয়। তা দেখে চোখ তুলে তাকায় মীরা। অতঃপর লোকটাকে একবার দেখে নিয়ে আবারও মাথা নিচু করে। এতে তো বেশ অনেকটা কফি আছে, তুমি চাইলে আমরা এটা শেয়ার করে খেতে পারি। তুর্যের এহেন কথায় মীরা যেন সাত আসমানের উপর থেকে ধপ করে নিচে পড়ে। তার অবস্থা এমন হলো, বলে কি এলো? যে কিনা সামান্য বেড শেয়ার করতে পারে না, সে কিনা কফি শেয়ার করে খাওয়ার কথা বলছে। ভাবা যায়? আবার কিনা কফির মগ একটা। স্থির দৃষ্টিতে অবাক হয়ে তুর্যের দিকে তাকিয়ে আছে মীরা। তা দেখে হো হো করে হেসে ওঠে তুর্য। অতঃপর হাসি থামিয়ে বলে, ওকে, খেতে হবে না। তবুও তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না, ভয় লাগে তো। শেষের কথাটা অতিমাত্রায় আহ্লাদেই বলে ওঠে তুর্য। তুর্যের হাসি মুখটা অনেক বেশি ভালো লাগছে মীরার কাছে। সে তো এই প্রথম লোকটাকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখল। অসম্ভব সুন্দর সে হাসি। আচ্ছা, ছেলেদের হাসিও বুঝি এমন সুন্দর হয়? কই, কালে কালে কবিরা তো কোনো ছেলের হাসির ছন্দের কথা বা সৌন্দর্যের কথা বর্ণনা করেনি। তাতে কি, সে করবে। তার তুর্যের চাঁদি ঝরা হাসি। মীরার ভাবনার মাঝেই তুর্যের ফোনে কল ঢুকে। তুর্য উঠে গেল না, বরং সেখানে বসেই কলটা রিসিভ করে। হ্যাঁ মিস্টার শর্মা, বলুন। সব ঠিকঠাক তো? 3 মাস হতে তো আর দেরি নেই। হ্যাঁ হ্যাঁ, আর কটা দিন বাকি। কোনো সমস্যা হবে না, ও বিষয়ে আগেই কথা বলে নিয়েছি, সেই শুরুতেই। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। ফোনের অন্য পাশের ব্যক্তিটি কে এবং তিনি কি বললেন তা কিছুই শুনতে পেল না মীরা। তবে সে নিজের মতো বুঝে নিল, তুর্য ফোনের অন্য পাশের ব্যক্তিটির সাথে তাদের ডিভোর্সের প্রসঙ্গে কথা বলেছে। মীরার পক্ষে এখানে দাঁড়ানো একবারে অসম্ভব হয়ে গেল। তুর্য হাসি মুখে মীরার দিকে ফিরে সোজা হয়ে বসে কিছু বলতে নেবে, তার আগেই কোনো কিছুর তোয়াক্কা না করে আচমকা উঠে দাঁড়িয়ে এক ছুটে পালালো সেখান থেকে মীরা। এদিকে মীরার হঠাৎ এহেন আচরণে বেকুব বনে যায় তুর্য। একটা পাতলা চাদর মুড়ি দিয়ে সোফায় শুয়ে আছে মেয়েটা। অন্যদিন মেয়েটা যে কতবার নড়ে চড়ে উঠে তা লেখার বাইরে, কিন্তু আজ একদম নিশ্চুপ হয়ে পড়ে রয়েছে। কথায় আছে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। মীরার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। কোনো মেয়ে চায় না স্বইচ্ছায় ডিভোর্সি তকমাটা নিজের সাথে জড়াতে। তবে মীরার ক্ষেত্রেও বা আলাদা কেন হবে? সেও তো একটা মেয়ে, সেও পারছে না। কি করে পারবে? সে যে লোকটাকে ভালোবাসে, হয়তো কোনোদিনও তা সামনাসামনি প্রকাশ করার সুযোগ পাবে না, তবুও তাকে জানাবে। হ্যাঁ, মীরা ডিসাইড করে ফেলেছে, তার অন্তরে তুর্য চৌধুরীর জন্য যে গভীর প্রণয় আছে তা লোকটাকে জানাবে। গত 4 দিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না মীরার। সে যতই উপরে উপরে সবাইকে সুস্থ স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, তুর্য ঠিকই তা ধরে ফেলেছে। একজন ডাক্তারের চোখে ফাঁকি দেওয়া সেটা তো সম্ভব নয়। তার উপরে আজকাল তুর্যের এক্সট্রা নজর, সেটা আর চোখে হোক না কেন। বোনের অসুস্থতার খবর পেয়ে মাহির মিলিকে নিয়ে ছুটে এসেছে চৌধুরী বিলায়। মাহির এসে থেকে বোনকে বুকে জড়িয়ে বসে আছে। তার কলিজার সামান্য অসুস্থতায় সে পাগল প্রায়। চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে মাহিরের। সেদিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলল মিলি। মাহিরের মনে হলো তার কলিজার টুকরোটা কান্না করছে।
তৎক্ষণাৎ সে বোনের মুখটা দুহাতের মধ্যে ভরে পরখ করে। না, সেদিনের মতো কোনো দাগ নেই। তবে তার মাহির গম্ভীর স্বরে মীরাকে ডাকে। মীরা, ভাইয়ের এহেন গাম্ভীর্যপূর্ণ আওয়াজ শুনে ভয় পেয়ে যায় মেয়েটা। তবুও কিছুটা সাহস সঞ্চয় করে তাকায় তার মুখের দিকে। সত্যি করে বলবি তুর্য কিছু বলিসে তোকে? শুধু একবার হ্যাঁ বল, তারপর তাকে দেখে নিচ্ছি আমি। ফিক করে হেসে ফেলে মীরা ভাইয়ার কথা ধরন দেখে। অতঃপর দুদিকে মাথা নেড়ে না জানায়। আবারও তার দু চোখ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে। তা দেখে অস্থির হয়ে ওঠে মাহির। এই মীরা, কি হয়েছে বোন আমার? ভাইয়াকে বলবি না? খুব কি বেশি কষ্ট হচ্ছে আমার পুচকিটার? মাহিরের শেষের কথাতে উপর নিচ মাথা নাড়ে মীরা, যার অর্থ হ্যাঁ, তার কষ্ট হচ্ছে। বুকের বাঁ পাশটায় ভীষণ ব্যথা হচ্ছে। ইদানিং এমন হচ্ছে। সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে তুর্য। সে এতক্ষণ হসপিটালে ছিল। মাহিরকে খবরটা সেই দিয়েছিল। নয়তোবা মাহির কি করে জানবে বোনের অসুস্থতার কথা, যেখানে তার বোন চাপা স্বভাব প্রকৃতির। এত বড় ডাক্তার হয়ে কি হবে তুর্য, যেখানে আমার একমাত্র কলিজার কষ্ট লাঘব করতে পারিস না? বধূর খোঁচা খেয়েও চুপ থাকে তুর্য। আর কি বা বলবে? মায়ের তো ঠিকই বলেছে। সে মেয়েটা জ্বর কমাতে পারলেও মুখের ওই বিশাল মলিনতা কমাতে পারছে না। এক পা করে তুর্য গিয়ে বসে বেডের এক কোণে। অতঃপর মীরার উদ্দেশ্যে বলে, তুমি চাইলে মাহিরের সাথে যেতে পারো। কদিন ওখানে থেকে বেরিয়ে আসলে হয়তো ভালো লাগবে। তুর্যের কথায় মাথা নিচু করে নেয় মীরা। অতঃপর ওভাবেই ডানে বায়ে মাথা নেড়ে না জানায়। এতে মাহিরের ভ্রুজোড়া কুঁচকে গেলেও তুর্যের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। কেটে গেছে আরো কয়েকটা দিন। এর মধ্যে মীরা একাই তার ভাইয়ার বাড়ি থেকে ঘুরে এসেছে। কদিন থেকে মীরাকে বেশিরভাগ সময় শান্তি চৌধুরীর পেছনে ঘুরতে দেখা যাচ্ছে। এতে অবশ্য বিরক্ত হচ্ছেন তিনি। আবার মেয়েটাকেও কথা শোনাতেও কম করছেন না উনি। তবুও মীরার মধ্যে কোনো রকম পরিবর্তন আনতে পারছেন না। তুর্য সকালবেলায় ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণের জন্য নিজেকে তার বাচ্চা মনে হলো। অতঃপর ভ্রুজোড়া কুঁচকে বিড়বিড় করে বলল, এটা নিশ্চয়ই মীরার কাজ। নিঃশব্দে হাসলো কিছুক্ষণ। একেবারে শাওয়ার নিয়ে কোমরে একটা টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বের হয় তুর্য। এখানে এসেও সে অবাক। বিছানার উপরে প্যান্ট শার্টের সাথে তার আরও প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা আছে। আজকে কি কোনো বিশেষ দিন? কই না তো। আজ তো তার জন্মদিন নয়, তবে এত খাতির কিসের? নিজের মনকে প্রশ্ন করে তুর্য। তবে কোনো উত্তর মেলে না। বেডের উপরে রাখা প্যান্ট শার্ট পরে রেডি হয়ে নেয় তুর্য। আজ তাকে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। ব্রেকফাস্ট টেবিলে বসে তুর্য খাচ্ছে কম, আর চোখে মেয়েটাকে দেখছে বেশি। আজকে মীরাকে যেন সে নতুনভাবে আবিষ্কার করলো। কেমন যেন বউ বউ ভাব বিরাজমান তার মধ্যে। মীরার মুখে রয়েছে যথেষ্ট পরিমাণের হাসি, কিন্তু তুর্যের কেন যেন মনে হচ্ছে মেয়েটার হাসি সব উপরে উপরে, তবে ভেতরে তার ব্যথায় জর্জরিত। এমন কেন মনে হচ্ছে তা জানা নেই তুর্যের। তবে বাড়ি ফিরে সবার আগে মেয়েটার সাথে এ বিষয়ে কথা বলতে হবে। উঠে পড়ে তুর্য। অতঃপর সবার উদ্দেশ্যে বলে, আমার খাওয়া শেষ, আসছি আমি। তারপর চলে গেল সদর দরজা পেরিয়ে। তবে যাওয়ার পূর্বে মীরার দিকে আরেকবার তাকাতে ভুলেনি। মেয়েটা তখন তার দিকেই তাকিয়েছিল। তোমাদের একটা ফালতু কথাও আমি শুনবো না। কিভাবে মেয়েটাকে তুলবে সেটাও যদি আমি বলে দিই তাহলে তোমরা কি করবে? কথাগুলো শেষ করা মাত্রই হাতে থাকা ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। আর সেই সময় রুমে প্রবেশ করে মারিয়ার মম। মেয়েকে কোনো কিছু না বলে সোজা ডান গালের পরপর দুটো চড় বসিয়ে দেন। আচমকা গালের উপর এভাবে শক্ত দুটো থাপ্পড় পড়ায় সামান্য হেলে পড়ে মারিয়া। নিশ্চিন্তে তার ওই নরম গালে কোনো পুরুষের হাতের চড় পড়লে এতক্ষণে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলত। মারিয়া গালে হাত দিয়ে ফুপিয়ে ওঠে। তুমি যে আমার নিজের মেয়ে তা আমার ভাবতেও ঘৃণা লাগছে। আজই আমরা সুইজারল্যান্ড ব্যাক করব। সব কিছু ঠিকঠাক আছে, আমরা এক্ষুনি বেরিব। আর তার আগে তুমি সবটা ঠিক করবে। একটু আগে যাদের এত এত রাগ দেখাচ্ছিলে এক্ষুনি তাদের সবাইকে ওই কুকাম করতে মানা করে দিবে, নয়তো তোমাকে সহ তাদের সবাইকে আমি পুলিশে দিব। ভীষণ রেগে গেলেন মারিয়ার মম। মারিয়া তার মমের হ্যান্ড রূপ দেখে ভয় পেয়ে যায়। সে তার মমকে রাখতে দেখেছে, কিন্তু এতটা পরিমাণ কখনো দেখেনি। ভয়ে ভয়ে বিছানায় পড়ে থাকা ফোনটা হাতে তুলে
কল করলো সেই নাম্বারে, যে নাম্বার থেকে একটু আগে তাকে কল করেছিল। মারিয়ার কথা শেষ হওয়া মাত্র এক ঝটকা দিয়ে ফোনটা নিয়ে নেন আর হনহন করে বেরিয়ে গেলেন তিনি তখন মেয়ের রুমে আসছিল, তবে দরজার সামনে আসতে মেয়ের চিৎকার করে বলা প্রতিটি কথা শুনে নেন। মীরা তার শাশুড়ি মায়ের রুমের সামনে চুপটি করে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না তা নিয়ে দ্বিধায় আছে মেয়েটা। এদিকে শান্তি চৌধুরী আলমারিতে কিছু একটা খুঁজে চলেছে। হঠাৎ ওনার চোখ যায় দরজার দিকে। দেখেন মীরা ইউনিফর্ম পরে বেশ পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে। ওভাবে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসো। শান্তি চৌধুরী বেশ বিরক্তির সাথে কথাটি বলে। অনুমতি পাওয়ার সাথে সাথে ঝড়ের বেগে ছুটে যায় ওনার সামনে মীরা। অতঃপর ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে দুহাত দিয়ে জাপটে ধরে কেঁদে দেয়। শান্তি চৌধুরী স্তব্ধ হয়ে যান মীরার কাঁধে। মেয়েটা আচানক এভাবে হামলে পড়াতে বেশ অনেকটা ভয় পেয়ে যান তিনি। পরক্ষণে যখন দেখলেন মেয়েটা কাঁদছে, তখন ধরেই নিলেন হয়তো মেয়েটা স্কুলে যাবে না বলে এসব বাহানা মাত্র। তাই তিনি একগাদা বিরক্ত নিয়ে বলেন, মন না চাইলে যেতে হবে না, তবুও এভাবে মরা কান্না জুড়ে দেবে না। যাও নিজের রুমে যাও, আমাকে বিরক্ত করো না। ছেড়ে দিল মীরা ওনাকে। অতঃপর হাত দিয়ে চোখের পানি মুছে মুচকি এসে চলে গেল সেখান থেকে। এবার যেন হাফ ছেড়ে বাঁচলেন তিনি। আবারও ওনার মূল্যবান জিনিসটা খোঁজার প্রতি মনোযোগ দিলেন, কিন্তু না, কোথাও খুঁজে মেলাতে পারলেন না। তাই তো একটু রাগ নিয়ে রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালে পায়ের নিচে পড়ে একটা কাগজের ভাঁজ। রাগে কুচকানো ভ্রুজোড়া আরো কুচকে নিয়ে কাগজটা হাতে তুলে নেয়। অতঃপর সেটার ভাঁজ খুলে দেখে সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে, তখনকার জন্য আই এম সরি। আপনার গা থেকে আমি কেমন মামা গন্ধ পাই, তাই শেষবারের মতো নিজেকে আটকাতে পারলাম না। তুর্য কেবলই হসপিটাল থেকে বেরিয়ে নিজের গাড়িতে এসে বসেছে। অতঃপর সে সর্বপ্রথম যে কাজটা করলো তা হলো হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4:05 বাকি। অতঃপর ড্রাইভারকে কল দিয়ে বলে, আপনাকে আর মীরার স্কুলে আসার দরকার নেই, আমি বাড়ি ফিরছি, ওকে নিয়ে আসবো। তুর্যের কথার পিঠে ড্রাইভার তাকে বলে। কথাটা শোনার পর তুর্য তার ফোনের লাইনটা কেটে দিয়ে থম মেরে বসে থাকে কিছুক্ষণ। অতঃপর ভাবে সে মেয়ে নিজেকে কি ভাবে। ভাইয়ের বাড়ি যাবে অথচ তাকে জানানোর প্রয়োজন মনে করলো না। সময় গড়ালো অনেকটা। মিনিটের কাঁটাটা গিয়ে তার জায়গা করলো 5 নম্বরে। তার মানে এখন বাজে 4:25। আর তুর্য গাড়িতে ঠায় বসে আছে এখনো। আর একবার ফোনটা চেক করে নিল তুর্য। না, মীরার কোনো টেক্সট ঢোকেনি। কোথাও একটা সূক্ষ্ম আকাঙ্ক্ষা বিরাজ করছিল তার মনে। মেয়েটা ছুটির পর তাকে টেক্সট করবে, তাকে জানাবে সে এখন ভাইয়ার বাড়ি যাবে, ফিরতে দেরি হবে। আর তুর্য তাকে ঝাড়া মেরে বলবে, 1 ঘন্টার মধ্যে তোমাকে যেন বাড়িতে দেখি। কিন্তু না, এসবের কিছুই হলো না। মীরা তাকে টেক্সট দিল, আর না সে মেয়েটাকে ঝাড়া মেরে কথাটা বলতে পারলো। যার ফলস্বরূপ হঠাৎই তুর্যের মনে পাহাড় সমান অভিমান এসে জমা হলো। বিকেলের অপরাহ্ন বেলা শেষ হয়ে গেছে অনেক আগে। সন্ধে তারাটা তার সৌন্দর্য ছড়াতে ব্যস্ত পশ্চিম আকাশে। সেই দিকে এক মনে চেয়ে আছে তুর্য। যেভাবে 6 কিংবা 7 বছরের বাচ্চারা সেদিকে একভাবে তাকিয়ে মনে মনে নানা রকম গবেষণা করে, যেমন এই তারাটা সকল তারাদের থেকে এমন বড় কেন, আর বাকিরাই বা ওর থেকে এত ছোট কেন, সেভাবে তুর্য সেই তারার দিকে চেয়ে আছে। হয়তো তার ভাবনা অন্য দিক নিয়ে, তবে যেভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, এই সন্ধে ভরা তারাটা সৌন্দর্য গিলে খাচ্ছে যেন। যে কেউ তাই ভাববে। আচমকা একটা দীর্ঘশ্বাসের সাথে নয়নজরা বন্ধ করে নেয় তুর্য। অতঃপর বিড়বিড় করে বলে, সামান্য একটা ব্যাপার নিয়ে মন খারাপের মানে কি তুর্য? মীরা বাচ্চা একটা মেয়ে, না বলে চলে যেতেই পারে, তাতে কি? এতক্ষণ যাবৎ তুর্য তাদের বাড়ি থেকে 500 মিটার মতো দূরে অবস্থিত পার্কের একটা বেঞ্চে বসেছিল। সে যে দিকটায় ছিল সেদিকটা বেশ নির্জন। তখন বাড়ি ফেরার পথে নিজেকে একটু রিল্যাক্স করার জন্য এখানে বসা। তবে সে নিজের মধ্যে এতটাই মগ্ন ছিল যে কখন মাগরিবের আজান পড়েছে সেটাও তার কানে আসেনি। বেশ অন্ধকার হয়ে গেছে চারদিক। তুর্যের রাগ বা অভিমান যাই বলা যায় না কেন, সেগুলোর আর ছিটে ফোটাও নেই তার মধ্যে। ড্রয়িং রুমে বসে চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত তুর্য, মীরা ব্যতীত চৌধুরী পরিবারের সকলে। বেশ কিছুক্ষণ আগেই ড্রাইভার তাদের জানিয়ে গেছে মীরা তার ভাইয়ের বাড়িতে, আর সম্ভবত তুর্য সেখানেই আছে। এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তবে শান্তি চৌধুরী স্বস্তি পাচ্ছে না। ওনার অস্থির লাগছে, ভীষণ অস্থির। এই অস্থিরতা সেই সকালবেলা যখন থেকে সেই চিরকুটটা পড়েছেন তিনি, তখন থেকে। তিনি মীরাকে ছেলের বউ হিসেবে মানেনি ঠিক,
তবে মেয়েটাকে কোনোভাবে অপছন্দ করতে পারে না। কেন যেন মনে হচ্ছে মেয়েটা এখানে সবার সাথে থাকলে ভালো লাগতো। হয়তো তিনি তা প্রকাশ করতেন না কারো কাছে, এমনকি নিজের কাছেও না। কিছু হয়েছে তোমার? জাহিদ চৌধুরী শান্তি চৌধুরীর উদ্দেশ্যে প্রশ্নটি করে। কই, আমার আবার কি হবে? তবে এমন কেন আছো, একদম নীরব? ড্যাডের সাথে একমত হয়ে বলে তুহিন। সত্যি বলতে আমি বুঝি না, তোমরা বাপ ছেলেতে আমাকে কিভাবে দেখতে চাও। কারোর সাথে কথা বললে বলবে বুঝে শুনে বলছি না, আমার জন্য সামনের জন কষ্ট পেয়েছে, আর এখন একটু চুপ করে আছি তাতেও তোমাদের সহ্য হচ্ছে না। উঠে দাঁড়িয়ে কথাগুলো বলে সেখান থেকে চলে গেলেন শান্তি চৌধুরী। কেসটা কি হলো কিছু তো বুঝলাম না। তানহার সাথে দুষ্টুমি করা থামিয়ে গালে হাত দিয়ে ভাবুক হয়ে বলে বুশরা। তুহিন তার ডান পাটা টান টান করে সেন্টার টেবিলে উঠিয়ে দেয়। স্বাভাবিকভাবে বসতে তার একটু বেশি কষ্ট হচ্ছে, যাতে কষ্টটা একটু লাঘব হয়, তাই এই পদ্ধতি। তুহিন ঠিকঠাক বসে একটা দীর্ঘশ্বাস ফেলে, অতপর বুশরার মতো করেই উত্তর দেয়। তোকে কিচ্ছু বলতে হবে না, ছোট মানুষ, অত বুঝে কি করবি, যা গিয়ে পড়তে বস। বড় ভাইয়া, তুমি আসলেই একটা বদের হাড্ডি। কেন যে তোমাকে সবাই ভালো বলে। তানহাকে কোলে নিয়ে কথাগুলো বলে হনহন করে উপরে চলে গেল বুশরা। দিলে তো মেয়েটাকে রাগিয়ে। সামান্য চোখ রাঙিয়ে বলে তুলি। মুচকি হাসে তুহিন। তার বোনটা বড্ড ছেলে মানুষে, রাগাতে বেশ ভালো লাগে তার। তুর্য নিজের রুমে এসেছে প্রায় 10 মিনিটের মতো হয়েছে। এর মধ্যে তুলি কফি নিয়ে হাজির হয়েছে তার রুমে। অবশ্য তুর্য উপরে আসার আগেই তার ভাবিকে বলে এসেছিল তাকে কড়া 1 কাপ কফি দিতে। তুর্য, তোমার কফি রেখে গেলাম। কফিটা টেবিলের উপর রেখে গলার আওয়াজ সামান্য জোরে এনে বলে তুলি। এখন তুর্য ওয়াশরুমে আছে, সেখান থেকেই সে বলে। আচ্ছা। ওয়াশরুম থেকে একেবারে শাওয়ার নিয়ে একটা টি শার্ট আর ট্রাউজার পরে বেরিয়েছে তুর্য। অন্যদিন হলে সে শুধু কোমরে একটা টাওয়াল জড়িয়েই বের হয়। অবশ্যই এটা তার বিয়ের আগের অভ্যেস, তবে বিয়ের পর থেকে বেশ মজা নিয়েই করে কাজটা। কারণ মীরা তাকে এভাবে দেখলে লজ্জায় লাল নীল সবুজ হয়। তা দেখে মীরার অগোচরে মিটিমিটি হাসে সে। কফি মগটা হাতে নিয়ে সোফায় গিয়ে বাবু হয়ে বসলো তুর্য, যেভাবে মীরা বসে সোফাতে। হঠাৎ তুর্য তার ভ্রুজোড়া কুঁচকে নেয়। অদ্ভুত ব্যাপার হলো সোফা তুর্যের, অথচ সেখান থেকে মীরা মীরা গন্ধ আসছে। আবেশে চোখ বুজে নেয় তুর্য, অতপর বিড়বিড় করে বলে। আসলে অদ্ভুত মেয়েটি, তার সাথে পাগলি বেশ, সঙ্গে ছিঁচ কাঁদুনিও বটে। আমি কি তাকে খুব করে মিস করছি? মোটেও না, একদমই মিস করছি না। যে আমাকে মিস করে না তাকে আমিও মিস করি না। সারাদিনের ব্যস্ততার পরে 1 কাপ কফি কিংবা চাই পারে সমস্ত ক্লান্তি দূর করতে। তুর্যের ক্ষেত্রেও তাই হলো। তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল নিমিষে। কিন্তু মস্তিষ্ক তার হিজিবিজি ভাবনারা উকিঝুঁকি দিচ্ছে বারংবার। মন বলছে বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসা যাক, আর মস্তিষ্ক বলছে বন্ধুর বাড়ি তো শ্বশুর বাড়ি, আর সেখানে আছে সেই বেয়াদব মেয়েটা, যে কিনা স্বামীর অনুমতি না নিয়েই ড্যাং ড্যাং করতে করতে সেখানে গেছে। মনে মনে এসব ভেবে প্রকাশ্যে ভেঙচি কাটে তুর্য। অতপর বড় বড় চোখ করে বলে। ইয়া মাবুদ, এসব আমার সাথে কি হচ্ছে? বুসার মতো ভেঙচি কাটা কবে থেকে শুরু করলাম? কপালে হাত দিয়ে কিছুক্ষণ ওভাবেই বসে থাকে তুর্য। অতপর তার হঠাৎই চোখ যায় বেডের উপরে বালিশের নিচে, যেখানে একটা কাগজ টাইপের কিছু আছে। তা দেখে ভ্রুজোড়া কুঁচকে যায়। অতপর আস্তে আস্তে গিয়ে তুলে বালিশটা, একটা কাগজ ভাঁজ করা আছে সেখানে। কাগজটা হাতে নিল সে, অতপর ভাঁজ খুলে চোখ রাখলো তাতে। দেখলো একটা চিঠি লেখা, তাতে মীরার হ্যান্ডরাইটিং। কুচকানো ভ্রুজোড়া আরো কুচকে পড়তে আরম্ভ করলো তুর্য। প্রিয়, কেন জানি খুব কান্না পাচ্ছে। শূন্যতা, অপূর্ণতা নাকি নিঃসঙ্গতার জন্য জানি না, শুধু অনুভব করতে পারছি বক্ষ পিঞ্জরের একদম গহীনে জ্বালা করছে। ভীষণ কষ্ট সেই জ্বালায়। হয়তো এই জ্বালা নিবারণের ঔষধ আছে, কিন্তু সারানোর চিন্তা কল্পনাতেও করতে পারি না। তা ভাবাও যে অন্যায় আমার মতো বোবা মেয়ের। এতটুকু পরেই থেমে যায় তুর্য। তার গলা শুকিয়ে গেছে। নীরস গলায় এক ঢোক গিলে ভাবে, এটা এত শক্ত শক্ত কথা কোথায় শিখেছে, আর তার লেখার ধরনও বা এমন কেন? তুর্যের অস্থির লাগছে, দম যেন আটকে আসতে চাইছে তার। তবুও নিজেকে সামলে জিভ দিয়ে তার শুষ্ক পুরো সুষ্ঠ চোকল ভিজিয়ে নিয়ে আবারও পড়তে শুরু করলো।
আজ আমাদের বিয়ের 3 মাস পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে 3টে মাস কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না বলুন। আজ হয়তো আপনি অনেক খুশি, খুশি হওয়ারই কথা। আজ থেকে যে আপনার দায়িত্বের পালা শেষ। তুর্য, আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। আমি আমার হৃদয় হৃৎপিণ্ডের চাইতেও অনেক গভীরে, রক্ত আর শিরা উপশিরারও অনেক গহীনে যে অস্পর্শ অবিনশ্বর রুহু আছে, সেই রুহুবিন্দু থেকে আপনাকে ভালোবাসি। হ্যাঁ তুর্য, প্রতিটি ক্ষণ হৃদয়ে যে পরম সত্যটা অনুভব করি তা হলো আমি তুর্য চৌধুরীকে ভালোবাসি। আচমকা চক্ষুচোরা বন্ধ করে নেয় তুর্য, আর সেখান থেকে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। অধরে খেলে যায় এক টুকরোর হাসির ঝিলিক, যে হাসিতে রয়েছে কেবলই প্রাপ্তি। তুর্য তার ডান হাতটা নিয়ে রাখে বুকের বাপাসটায়। আহা, এ এক কি চরম অনুভূতি! হৃৎপিণ্ডটা ধকধক আওয়াজ তুলে কি জোরেই না লাফাচ্ছে। এ সময় সামনে যদি কোনো ব্যক্তি উপস্থিত থাকতো, তবে নির্ঘাত সে ব্যক্তি শুনে নিত তুর্যের হৃদয়ের ছন্দময় এক ধকধক ধ্বনি। বুকের উপর থেকে তুর্য তার হৃৎপিণ্ডটা শক্ত করে ধরার বৃথা চেষ্টা করে। সে চাইছে ক্রমাগত লাফাতে থাকা যন্ত্রটাকে থামাতে, কিন্তু সে ব্যর্থ। তাই আর বৃথা চেষ্টা না করে আবারও চিঠিটা পড়ায় মন দেয়। তবে ভয় পাবেন না তুর্য, আমি আপনার ঘাড়ে চেপে থাকবো না। চলে যাব অনেক দূরে। আমার জন্য আপনার প্রিয় বন্ধুর সাথেও কোনো রকম সমস্যা হবে না। তেমনটাই হবে যেমনটা আপনি চেয়েছেন। ভালো থাকবেন। ইতি, আপনার প্রিয় বন্ধুর বোবা বোন। শেষের কটা লাইন পড়ে স্তব্ধ হয়ে যায় তুর্য। ইতিমধ্যে তার হাঁটুসহ সারা শরীরে কম্পন শুরু হয়ে গেছে। এতক্ষণ তুর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চিঠিটা পড়ছিল, কিন্তু এখন তার পক্ষে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়েছে। তৎক্ষণাৎ ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে তুর্য। তার চক্ষুজোড়া রক্তবর্ণ ধারণ করেছে নিমিষে, আর সেখান থেকে ক্রমাগত বাড়িধারা বর্ষণ করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। মেয়েটা চলে যাবে মানে? কোথায় যাবে? অনেক দূরে মানে? আর সে ভাবলো কি করে দূরে যেতে চাইলেই তুর্য তাকে যেতে দিবে? জোরে জোরে টেনে টেনে কয়েকবার শ্বাস নেয় তুর্য। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। অতঃপর একটু ধাতস্থ হয়ে উঠে দাঁড়িয়ে টেবিলের উপরে রাখা গাড়ির চাবিটা নিয়ে পাগলের মতো ছুটে যায়। গন্তব্য তার মাহিরের বাড়ি। থমথমে মুখ নিয়ে ড্রয়িং রুমে বসে আছে মাহির। তার সামনেই বসা মিলি। আধা ঘন্টা যাবৎ এভাবেই বসে আছে লোকটা। মিলি অনেক প্রশ্ন করেছে, তবে মাহিরের মুখ দিয়ে একটাও টু শব্দ করেনি। অগত্যা বাধ্য হয়ে সে নিজেও মুখটা বাংলার পাঁচের মতো করে বসে থাকে। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে চমকে ওঠে মাহির। তৎক্ষণাৎ একটা শুকনো ঢোক গিলে সে। মিলি কে এসেছে দেখতে গেলে তাকে থামিয়ে দিয়ে মাহির বলে, তুই বস, আমি দেখছি কে এসেছে। মিলি কিছু বলে না, সে শুধু চুপ করে দেখেই চলেছে মাহিরকে। দরজা খুলে মাহিরের মুখটা হা হয়ে যায় দরজার ওপাশের বিধ্বস্ত তুর্যকে দেখে। চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে তার, সাথে মাথার চুলগুলো এলোমেলো। এত পরিপাটি সুদর্শন ছেলেটার এমন অবস্থা দেখে মাথা নিচু করে নেয় মাহির। তার সাহস নেই তুর্যের চোখে চোখ রাখার। তুর্য মাহিরকে কোনো কিছু না বলে সামান্য ধাক্কা দিয়ে দরজার সামনে থেকে ঠেলে সরিয়ে দেয়। অতঃপর হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে, জোরে জোরে হাঁক ছাড়ে। মীরা, কোথায় তুমি? বেরিয়ে এসো প্লিজ। আমি আমি চলে এসেছি, দেখে যাও। মীরা, তোমার তুর্য চৌধুরী তোমাকে নিতে এসেছে বউ পাখি। এই মেয়ে, নিচে আসবে নাকি আমি উপরে যাব? দেখো, আমি গেলে কিন্তু তোমার কপালে খারাপই আছে। সো কাম কুইক টু মি। হঠাৎ তুর্যের এখানে আসা, আবার এভাবে মীরার নাম নিয়ে পাগলামো করা ভীষণ ভাবাচ্ছে তো মিলিকে। সে মাহিরের দিকে তাকিয়ে দেখে লোকটা মাথা নিচু করেই আছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তা দেখে মিলি বেশ বিরক্ত হলো। সেই যে লোকটা অফিস থেকে এসেছে, ফ্রেশ না হয়ে কেমন ঝিম ধরে বসেছিল, আর এখন অপরাধীর ন্যায় মাথা নিচু করে রেখেছে। মিলি বুঝতে পারছে না আসলে কি হচ্ছে। এই দুই ঘাটতারা লোক কিছু বলবেও না তাকে, কিন্তু ঠিকই তাদের কার্যসিদ্ধি চালিয়ে যাবে। তাই মিলি অধৈর্য হয়ে তুর্যের উদ্দেশ্যে বলে, কি হয়েছে ভাইয়া? আপনাকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? এখানে বসুন প্লিজ। খানিকটা রিল্যাক্স হয়ে ধীরে ধীরে বলুন কি হয়েছে। মিলি, তুমি আগে মীরাকে ডাকো, তারপর না হয় আমি রিল্যাক্স হচ্ছি। ভাইয়া, মীরা তো এখানে নেই। ওহ প্লিজ মিলি, আমি এখানে মজার মুডে নেই, সো আমার সাথে মজা করতে এসো না।
বলেই সে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আর এদিকে তুর্যের ধমক শুনে স্থির হয়ে যায় মিলি। চক্ষু জোড়া ছলছল হয়ে ওঠে তার। তা দেখে মাহির মিলির দিকে এগিয়ে যায়। অতঃপর তাকে একপাশ থেকে জড়িয়ে নিয়ে বলে, কিছু মনে করিস না জান, তুর্য এখন নিজের মধ্যে নেই ও। আর কিছু বলতে পারে না মাহির। তার কথার মাঝে উপর থেকে জোরে জোরে দরজা ধাক্কানোর আওয়াজ ভেসে আসে, সেই সাথে তুর্যের গলার তীব্র চিৎকার। মাহির মিলিকে ছেড়ে এক দৌড়ে উপরে যায়। অতঃপর তুর্যের পাশে গিয়ে ক্রমাগত দরজা ধাক্কাতে থাকা তুর্যের হাত দুটো ধরে ফেলে। তুর্য নিজের রক্তচক্ষু নিয়ে মাহিরের দিকে তাকাতেই সে দরজার লকের দিকে ইশারা করে। তা দেখে তুর্য চোখ বুজে নেয়। বড় বড় দুটো শ্বাস নিয়ে মাহিরকে বলে, মাহির, আমার মীরা কোথায়? কোথায় লুকিয়ে রেখেছিস তাকে? কি হলো, কিছু বলছিস না কেন? কিছু জিজ্ঞেস করেছি তো তোকে। তুর্যের কথা মাহিরের কর্ণপাত হচ্ছে না। সে তো শুধু তুর্যকেই দেখতে ব্যস্ত। এবার তুর্যের ধৈর্যের বাঁধ ভাঙল। তৎক্ষণাৎ সে মাহিরের শার্টের কলার ধরে হিসিয়ে বলল, What is your problem here? I am saying something. Why are you not answering? Damn it! মাহিরের নিশ্চুপতা দেখে ছেড়ে দেয় তুর্য। অতঃপর গায়ে সর্বশক্তি দিয়ে দেয়ালে এক ঘুষি মারে। আর সঙ্গে সঙ্গে জায়গাটা থেতলে যায়। তুর্যের হাতের অবস্থা দেখে চমকে ওঠে মাহির। আর ইউ ক্রেজি তুর্য, মারা গিয়েছে তোর। বলেই মাহির তুর্যের হাত টেনে ধরতে গেলে কৌশলে তা ছাড়িয়ে নেয় তুর্য। অতঃপর বলে, আমার মীরা কোথায় আছে মাহির? আমি জানতে চাই। তুর্যের কথাগুলো কেমন জড়িয়ে আসছে। মাহির আর না পেরে পকেট থেকে ফোনটা বের করে। অতঃপর বিকেলে একটা আননোন নাম্বার থেকে তার ফোনে যে টেক্সটটা ঢুকেছিল সেটা ওপেন করে, তুর্যের সামনে ধরে। তুর্য অনিচ্ছা সত্ত্বেও সেদিকে তাকায় আর দেখতে পায় আননোন নাম্বার থেকে একটা টেক্সট, আর তাতে লেখা, ভাইয়া আই এম সরি, আমি উপলব্ধি করে ফেলেছি তুর্য চৌধুরীকে ভালোবাসি না। এতদিন ওনার জন্য যা অনুভব করতাম তা আবেগ ছাড়া কিছুই না, যা সময়ের সাথে সাথে ফিকে হয়ে গেছে। তাই অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই চলে যাচ্ছি মামার কাছে। ভেবো না আমি একা যাচ্ছি, আমার সঙ্গে আমার শুভাকাঙ্ক্ষী আছে। আর যাই হোক, সে আমার কোনো ক্ষতি করবে না, তাই নিশ্চিন্তে থাকো। আর একটা লাস্ট রিকোয়েস্ট, আমি কোথায় আছি সেটা যেন তোমার প্রিয় বন্ধু না জানে। ভালো থেকো আর মিলিবুর যত্ন নিও। তুর্যের মাথা ঘুরছে ভনভন করে। একই নারী তার কয়টা রূপ দেখাবে? তার কাছে অন্তরের গহীনে লুকায়িত যে ভালোবাসা প্রকাশ করেছে সেগুলো, তার মানে সেগুলো কি সবই মিথ্যে? পরক্ষণে আবার মীরার লেখা শেষ লাইনটা মনে পড়ে, তেমনটাই হবে, যেমনটাই আপনি চান। হ্যাঁ তাই তো, সে তো এমনটাই চেয়েছিল। নিজের প্রতি ভীষণ রাগ লাগে তুর্যের। তার সারা শরীরের সমস্ত শিরা উপশিরাগুলো ফুলে ফেপে উঠেছে ইতিমধ্যে। সে আর সময় ব্যয় না করে তৎক্ষণাৎ মাহিরের হাত থেকে ফোন ছটকায় কেড়ে নিয়ে গায়ে সর্বশক্তি দিয়ে আছাড় মারে। সঙ্গে চিৎকার করে বলে, মিথ্যে, সব মিথ্যে, এগুলোর একটাও সত্যি নয়। মিলি ড্রয়িং রুমের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। একটু আগেই তাদের ড্রয়িং রুম দিয়ে যে টর্নেডো গেল তা স্মৃতির পাতায় চিরন্তন জমিয়ে রাখার জন্য যথেষ্ট। প্রত্যেকটা জিনিস তুর্য ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। মাহিরের প্রিয় অ্যাকোরিয়ামটাও বাদ যায়নি। অ্যাকোরিয়ামের কথা মনে আসতেই মেয়েটা হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে একটা বড় পাতিলে পানি এনে মাছগুলো তুলে রেখে দেয়। না বাজুক, অন্তত নিজের মনটাকে শান্তি তো পাক। হসপিটালের করিডরে পাতানো চেয়ারে বিষণ্ণ মুখ নিয়ে বসে আছেন জাহিদ চৌধুরী। তিনি স্বচক্ষে দেখেছেন ছেলের পাগলামো। মাহির একলা তুর্যকে সামলাতে না পেরে জাহিদ চৌধুরীকে কল করতে বাধ্য হয়। জাহিদ চৌধুরী খান ম্যানশনে এসে তুর্যের করা পাগলামোর কারণ জানতে চাইলে মাহির বুদ্ধি করে বনে চলে যাওয়ার ব্যাপারটা চেপে গিয়ে তুর্যকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে। অতঃপর তিনি ও মাহির দুজনে মিলে তুর্যকে জোর করে হসপিটালে আনে। হসপিটালের বেডে স্থির হয়ে বসে আছে তুর্য, দৃষ্টি তার ফ্লোরে নিবদ্ধ। তার পাশেই ডান হাতটা ধরে বসে আছে মাহির। আর নার্স মেয়েটা তুর্যের পায়ের কাছে একটা ছোট টুলে বসে তার পায়ের ক্ষতর স্থানটা ড্রেসিং করে দিচ্ছে, যেখানে অ্যাকোরিয়ামের কাজ ঢুকে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। মাহির আর চোখে তুর্যকে পরখ করছে একটু পরপর। তার কানে বেজে চলেছে তুর্যের চিৎকার করে বলা তখনকার কথাগুলো। মাহির, ছাড়বো না তোর বোনকে,
ছাড়বো না আমি তাকে। তোর বোন বলে কোনো ছাড় পাবে না সে। বিড়বিড় করে বলে মাহির। ড্যাড আর প্রিয় বন্ধুর কাঁধে ভর দিয়ে তুর্য তাদের ড্রয়িং রুমে উপস্থিত হলো। দরজার আগে থেকেই খোলা ছিল। জাহিদ চৌধুরী মেয়েকে ফোন করে আগেই বলে রেখেছিলেন দরজা না আটকে শুধু হালকা করে চাপিয়ে রাখতে। বুসরা ড্রয়িং রুমের লম্বা সোফাতে আধশো হয়ে বই পড়ছে। মূলত কৌতূহল হয়ে বসেছে এখানে, নয়তোবা এখন সে নিজের রুমেই থাকতো। হঠাৎ তার চোখ যায় সামনে, দেখে তার ছোট ভাইয়া মাহির ভাই ও ড্যাডের কাঁধে ভর দিয়ে এদিকেই আসছে। তার হাতে পায়ে ব্যান্ডেজ করা। বুসরা তার ছোট ভাইয়াকে অবস্থায় দেখে মম বলে একটা চিৎকার দিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। কিছুদিন আগেই বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট, আবার এখন ছোট ভাইয়ার এই অবস্থা। ভয় পেয়ে যায় মেয়েটা। মেয়েকে এভাবে কাঁদতে দেখে জাহিদ চৌধুরী তুর্যকে সোফাতে বসি মেয়ের কাছে যান। অতঃপর মেয়েকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেন। কিছু হয়নি মামুনি ওর? মাহিরের অ্যাকুমিয়ামে ধাক্কা লেগে সামান্য লেগেছে হাতে পায়ে। ডাক্তার দেখিয়ে এনেছি, সেরে যাবে। দেখি তুমি কান্না বন্ধ করো। বুসরার চোখের পানি মুছে দিয়ে বলেন তিনি। বুসরার আচানক চিৎকার শুনে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয় সকলে। তুহিনও দেরি করেনি। বোনের চিৎকার করে বলা মম কথাটা শুনে তারও অন্তরাত্মা কেঁপে উঠেছে। ছেলেটা ভেবেই নিয়েছে তার মমের কিছু হয়েছে, তাই ওভাবেই ব্যথা পা নিয়ে ছুটে এসেছে। তবে এসেই তুর্যের এহেন অবস্থা দেখে স্তব্ধ হয়ে যায়। সকলের আতঙ্কিত মুখগুলো দেখে জাহিদ চৌধুরী আবারও বলেন, তেমন কিছু হয়নি। মাহিরের অ্যাকোনিয়ামে ধাক্কা লেগেছে সামান্য। সবাইকে বোঝাতে পারলেও শান্তি চৌধুরীর মায়ের মনকে তিনি বোঝাতে অক্ষম। উনি ওনার মতো কেঁদে কেটে একাকার। এতে জাহিদ চৌধুরী বিরক্ত হন। এমনিতে তিনি ছোট ছেলের প্রতি অনেক বিরক্ত, তাই তিনি শান্তি চৌধুরীর উদ্দেশ্যে বলেন, প্লিজ তুমি থামো এবার। বললাম তো ঠিক আছে ও। দেখো তোমার সামনেই বসা। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে তিনি এবার মাহিরকে জিজ্ঞাসা করে, মাহির মীরা আমা কোথায়? ছোট বৌমাকে তো দেখলাম না কোথাও। মাহির কিছু বলতে যাবে তার আগেই তুর্য হড়বড়িয়ে বলা শুরু করে, মীরা নেই, মানে চলে গেছে। চলে গেছে মানে? সবাই অবাক। সাজাদ চেঁচিয়ে বলেছে, চলে গেছে মানে? বেশ কিছুদিন ধরে মীরা আর আমার মধ্যে সমস্যা চলছিল। গত রাতে তো আমি অকারণেই তার গায়ে হাত তুলে ফেলি, যার কারণে সে মামা বাড়ি চলে গেছে। মামার বাড়ি মানে ইউএসএ? চোখ বড় বড় করে বলে বুসরা। হুম। আস্তে করে উত্তর দেয় তুর্য। কার সঙ্গে? একরাশ বিস্ময় নিয়ে প্রশ্ন করে তুহিন। শুভ। তুর্যের বলা কথাটা কর্ণপাত হতে উপস্থিত সকলে ভরকে যায়। আর এদিকে মাহির চোখ বড় বড় করে তুর্যের দিকে তাকিয়ে ভাবে, কত বড় বেয়াদব হলে মানুষ এভাবে মিথ্যে কথা বলতে পারে। নিজেকে তো দোষী করছে, সঙ্গে তার ভাগিদারও করছে শুভকে। আল্লাহ, কি সাংঘাতিক এই ছেলে। কিছুক্ষণ আগে মাহির চৌধুরী ভিলা থেকে বাড়ি ফিরে এসেছে। আর এসে দেখে মিলি দুটো মেয়েটকে সঙ্গে নিয়ে বিধ্বস্ত ড্রয়িং রুমটা আগের মতো না করতে পারলেও ভাঙা জিনিসপত্রগুলো সরিয়ে বেশ পরিপাটি করে ফেলেছে, এবং এখনও করছে। মাহির সোফাতে বসে মাথাটা তাতে হেলিয়ে দিয়ে মিলিকে বলে, এক কাপ ব্ল্যাক কফি দে তো যান, একটু রিল্যাক্স হই। মাহিরের এহেন লাগামহীন কথাবার্তা মিলিকে লজ্জায় ফেলে দেয়। তার লাজহীন প্রণয় পুরুষকে সে বলেও থামাতে পারে না। কি দরকার ছিল মেয়েদের সামনে এভাবে ডাকা? মেয়ের দুটো মনে হচ্ছে কিছুই শোনেনি, তবে ঠিকই তারা মিটিমিটি হাসছে। আর তাদের ওই মিটিমিটি হাসি দেখে আরও অস্বস্তিতে পড়ে যায় মিলি। সে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে পা বাড়ায়, নয়তো এদের সামনে বেহায় লোক আবার কোনো লাগামহীন কিছু বলে বসে কিনা। মাহির সোফাতে বসে চোখ বুঝে তার আর তুর্যের কথোপকথন মনে করে। ফ্ল্যাশব্যাক। কড়া ইঞ্জেকশনের কারণে তুর্যের চোখে ঘুম নেমে এসেছে। সে বিছানায় শুয়ে ছোট ছোট চোখ করে তার সামনে ফ্লোরে দাঁড়িয়ে থাকা মাহিরকে দেখে চোখ মুখ শক্ত করে বলে, এভাবে তাকানোর মানে কি? আর তুই বাড়ি কেন যাচ্ছিস না? কত রাত হলো সে ধারণা আছে? মিলি বাড়িতে একা আছে না? যা বাড়িতে যা। তার আগে বল, এতগুলো মিথ্যে বলিনি ঠিক আছে, তবে এর মধ্যে শুভকে কেন টানলে? আমি কাউকে টানিনি, যেটা সত্যি সেটাই বলেছি। মানে তোর বোনের শুভাকাঙ্ক্ষীটা আর কেউ নয়, বরং ওটা আমাদের শুভ। সর্ব জানতা। মাহিরের খোঁচায় কিছু না বলে তুর্য।
মায়ের কোথায় কিছু বলে না তুর্য, তবে বেশ কিছুক্ষণ চুপ করেও থাকে না। কদিন আগে মীরার ফোনে শুভর নাম্বার থেকে একটা টেক্সট ঢুকতে দেখেছিলাম, আর তাতে লেখা ছিল, ভেবে বলছো তো হোয়াইট রোজ? আমার মনে হয় তোজোকে বলতে তোমার ভুল হয়েছে, আর একবার ভেবে দেখো। ভেবেছিলাম এই বিষয়ে পরে কথা বলবো মীরার সাথে, কিন্তু পরে ব্যস্ততার কারণে মনে ছিল না। ফ্ল্যাশব্যাকেন বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন শান্তি চৌধুরী। এর মধ্যে রাত্রে সবাই ঘুমে বিভোর থাকলেও তিনি কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছেন না। ওনার দু চোখ বেয়ে পড়ছে নোনা জলের ধারা, এটাই তো চেয়েছিলেন তিনি। তবে আজ কেন যেন অপরাধ বোধে ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। জানা নেই ওনার মেয়েটার, তবে কি মেয়েটার পান পাতার ন্যায় সরল মুখখানা চোখের পাতায় ভেসে উঠেছে বারংবার। একটুখানি মাতৃত্বের স্নেহের জন্য মেয়েটা ওনার পেছন পেছন ঘুরত, কিন্তু তিনি কি করতেন? মেয়েটিকে অপমান করে তাড়াতেন নিজের কাছ থেকে। শান্তি চৌধুরী ভেবেই নিয়েছেন ওনার জন্যই মেয়েটা চলে গেছে। অত লাঞ্ছনা ওই ছোট্ট হৃদয়ে হয়তো সহ্য করতে পারেনি মেয়েটা। আর এদিকে ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠছে দুর্য। তার দু চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে অনবরত অশ্রু। বুক ভারী হয়ে আছে তার, শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে। হঠাৎই বাচ্চাদের মতো ফুপিয়ে উঠল দুর্য। কিছু একটা বিড়বিড় করে বলছে ছেলেটা, তবে ফোপানোর কারণে তা বোঝা গেল না। সময় যায় জলের মতো। এই তো কদিন আগেই আসলো মেয়েটা, আবার দেখতে দেখতে ২৭টা দিন পেরিয়েও গেল। মীরা এখন তার মামার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহর ডেনভারে আছে। এই শহরটি রকি পর্বতমালার ফ্রন্ট রেঞ্জের ঠিক পূর্ব দিকে, উচ্চ সমভূমির পশ্চিম প্রান্তে, দক্ষিণ প্লেট নদীর উপত্যকায় অবস্থিত। এই চমৎকার শহরটিতেও সে মন বসাতে পারছে না। তার অতি প্রিয় মানুষগুলোর জন্য বুকটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। গভীর রাতে বারান্দায় দাঁড়িয়ে এক মনে ডেনভার শহরের রাস্তার দিকে তাকিয়ে আছে মীরা। এটা এখন তার প্রতিদিনের রুটিন হয়ে গেছে। এই ২৭ দিনের মধ্যে চেহারায় ভাঙন ধরে গেছে মেয়েটার, চোখের নিকির চেয়ে কালি পড়ে গেছে। রাতে ঠিকঠাক ঘুম হয় না, না হওয়ার কারণে। প্রথম দিন আহাদ সাহেব মীরাকে নিজের বাড়িতে দেখে ভূত দেখার মতো চমকে গেল। পরক্ষণেই খুশি হয়েছিলেন। অতঃপর এদিক সেদিক তাকিয়ে দুর্যোগে খুঁজেন, কিন্তু তাকে কোথাও দেখতে পাননি তিনি। তবে মীরা থেকে বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়ানো শুভকে দেখে। উনি ওনার ভ্রুজোড়া কুঁচকে নিয়ে মীরাকে জিজ্ঞেস করেন সে দুর্যের সাথে এসেছে কিনা। তবে মীরা আহাদ সাহেবের মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে দুপাশে মাথা নাড়ি না জানিয়েছিল। তাতে তিনি চোখ বড় বড় করে পুনরায় জিজ্ঞাসা করেছিলেন তবে সে শুভর সাথে এসেছে কিনা। মীরা শুকনো ঢোক গিলে উপর নিচ মাথা নাড়ে, যার ফলস্বরূপ আহাদ সাহেব রেগে যান। শান্ত মানুষ রেগে গেলে মুশকিল। মীরা আগে থেকে জানতো এত দূর সে একা শুভর সাথে এসেছে জানলে ভীষণ রাগ করবেন তার মামা, আর তাই হলো। সেদিন উনি রেগে মেগে আদরের ভাগ্নিকে অনেক কিছুই বলেছিলেন। তা দেখে শুনে শুভ থাকতে না পেরে আহাদ সাহেবকে জোর করে বাইরে টেনে নিয়ে গিয়ে কি বুঝিয়েছিল আজও জানে না মীরা। তবে তার মামা একেবারে শান্ত হয়ে গেছিলেন। অতঃপর মেয়েটার কাছে এসে অনেক আদরের সাথে চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। মীরার ক্লান্ত দুটো নয়ন জুড়ে রাজ্যের ঘুম এসে ভর করেছে এখন, তাই রুমে চলে আসে সে। অতঃপর দেয়ালে টানানো ঘড়িটার দিকে চোখ বুলালো, দেখলো 2:55 বাজে। ভোর হতে দেরি নেই, তাই সময় ব্যয় না করে ক্লান্ত জীর্ণ শরীরটা বিছানায় এলিয়ে দিল মেয়েটা। খুব বেশি সময় লাগলো না তার ঘুমে গভীর হতে। গভীর ঘুমে থাকা সত্ত্বেও মীরা অনুভব করতে পারছে কারো পুরুষালী পুরো ওষ্ঠের ছোঁয়া, যা তার ঘাড় কাঁদবে গালের কাছে উঠে পড়েছে। সর্বাঙ্গ কেঁপে উঠে তার। ইতিমধ্যে তার পাতলা অধৈর্যগুলো আঁকড়ে ধরেছে সেই শক্ত অধৈর্যরা। হাঁপিয়ে ওঠে মেয়েটা, তবে সে ঘুম ভেঙে আখিজোড়া মেলতে পারে না। সকালে চোখ থেকে ঘুম ছাড়াতে ছাড়াতে 10টা বাজলো মীরার। সে উঠে দুহাঁটু ভাঁজ করে বুক জড়িয়ে বসলো বিছানার মধ্যখানে। হঠাৎ তার কিছু একটা মনে পড়তে হন্তদন্ত হয়ে ছুটল ড্রেসিং টেবিলের সামনে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সামনে থাকা আয়নাতে। না, কোনো কিছু তো অস্বাভাবিক লাগছে না। একটা শুকনো ঢোক গিলে সে, অতঃপর ভাবে তার মানে ওসব কি ছিল, সবই তার মনের ভ্রম। আপনা আপনি চক্ষুজোড়া বড় বড় হয়ে যায় তার। আবারও একটা ঢোক গিলে মনে মনে ভাবে এও সম্ভব। আস্তে ধীরে সিঁড়ি দিয়ে নামছে মীরা। তৎক্ষণাৎ কোথা থেকে ঝড়ের বেগে কে একজন এসে তাকে জড়িয়ে নেয় নিজের সাথে। আচমকা এমন হওয়াতে ভড়কে যায় মীরা।
তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিচ্ছিল সে, তবে সিঁড়ির রেলিং ধরে কোনো রকমে নিজের ভারসাম্য রক্ষা করে ফেলে। সেই সকাল ভোর থেকে অপেক্ষা করছি তোর ঘুম ভাঙার, কিন্তু মহারানী সারা রাত ধরে কোনো কার্যসিদ্ধি উদ্ধার করছিল যে উঠতে এত দেরি। মীরাকে ছেড়ে দিয়ে বুকে দুহাত গুজে ভ্রুজোড়া নাচিয়ে বলে মিলি। আচানক মিলিকে এভাবে দেখে অবাকের সর্বোচ্চ শৃঙ্খে পৌঁছে যায় মীরা। একদম স্থির হয়ে গেছে মেয়েটা। আসলেও বোঝার চেষ্টা করছে যা দেখছে তা সত্য নাকি ভোর রাতের মতো মনের ভ্রম। কিন্তু না, এটা তো ভ্রম নয়, সত্যি সত্যি তার মিলিবু তার সামনে দাঁড়িয়ে আছে। এটা বোঝার সঙ্গে সঙ্গে মীরা মিলির উপর ঝাঁপিয়ে পড়ে হু করে কেঁদে ওঠে। এই পাগলি, কাঁদছিস কেন? কান্না থামা, নয়তো চলে যাবো আজই। মিলির শান্ত ধমক শুনিয়ে থেমে যায় মীরা, তবে তার ফুপানো বন্ধ হয় না। চল, কিছু খেয়ে নিবি। চেহারার কি হাল করেছিস, ড্যাডি কি তোকে খেতে দেয় না? মিলির কথায় কান্নারত অবস্থাতেই ফিক করে হেসে ফেলে মীরা। অতপর হাত দিয়ে কিছু একটা ইশারা করলে মিলি উত্তর দেয়। সাহেবরা এখন ঘুমে বিবর, অস্থিরতায় সারা রাত চোখের পাতা এক করতে পারেনি সে। মিলির মুখে সাহেবরা কথাটা শুনে ভ্রুজোড়া কুঁচকে নেয় মীরা, তবে কিছু ভাবার নিয়ে চলে যায় সেখান থেকে। ডাইনিং টেবিলে বসে একা একা খাচ্ছে মীরা। মিলি তো ব্যস্ত টেবিল সাজাতে, আজ নানা পদে রান্না হয়েছে। মামারা একটা মাত্র জামাই বলে কথা, খাতি চত্রে ত্রুটি কি করে রাখে, এসব ভেবেই চলেছে মীরা। তার ভাবনার মাঝে আবারও তার প্লেটে খাবার তুলে দেয় মিলি, সঙ্গে এক গাদা ধমকও দিতে ভুলে না। এভাবে তাকিয়ে লাভ নেই, সবটা খেতে হবে। আয়নার সামনে গিয়ে একবার নিজের চেহারাটা দেখেছিস? কি হাল করেছিস নিজের? আমি তো নিজেই খাওয়াইতাম, তবে নতুন জামাই প্রথম এ বাড়িতে এসেছে, তার তো খাতির যত্নের ত্রুটি রাখলে চলবে না ডিয়ার। মিলির কথার পিঠে মীরা মুখ বাঁকিয়ে কিছু ইশারা করতেই যাচ্ছিল, তবে সিঁড়ি দিয়ে কারো পদচারণের আওয়াজ পেয়ে মাথা নিচু করে নেয়। সে পারবে না ভাইয়ার চোখে চোখ রাখতে, আর ভাইয়া নিশ্চয়ই ভীষণ রেগে আছে তার উপর। হ্যাঁ, রেগে আছেই তো, নয়তোবা একবার হলেও তাকে একটা কল দিয়ে খোঁজ নিত। ভাইয়ার জন্য পাহাড় সমান অভিমান জমে আছে মীরার ছোট্ট হৃদয়, যা সহজে গলবে না। কিন্তু মেয়েটা কি জানে তার ভাইয়ার প্রিয় বন্ধুর কেবল শর্ত পূরণ করছে মাত্র, এর বাইরে কিছুই না। সে পদচারণ ক্রমে ডাইনিং টেবিলের নিকটে এগিয়ে আসছে। মীরা জানে তার ভাইয়া আসছে, তবে তার সঙ্গে আরও একজনের পদচারণ সে অনুভব করতে পারছে। একজন তার ভাইয়া, তাহলে আরেকজনকে মামা। কিন্তু উনি তো বাড়িতে নেই, তিনি তো গেছেন একটা দরকারি কাজে সেই সকালে, যার আগে তিনি মীরাকে টেক্সট করে জানিয়ে গেছে। তা না হলে আবার ওনার ছোট মামনিটা রাগ করে বসবে কি না। যে যার মতো করে খাচ্ছে উপস্থিত সবাই, আর মিলি এটা সেটা তাদের প্লেটে তুলে দিচ্ছে। মাহির গম্ভীর সুরে একবারও তাকে খেতে বসতে বলেনি, কিন্তু মেয়েটা কৌশলে নাকচ করে দেয়। মীরা খাবার খাচ্ছে কম, সেগুলো নিয়ে নাড়াচাড়া করছে বেশি। তা আর চোখে পরক করছে মাহির, তবে কিছু বলতে পারছে না বন্ধু শর্তের জন্য। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা আজ এতদিন পর আবারও সে অতি পরিচিত ফোনের রিংটোন শুনে চমকে ওঠে মীরা। তার অন্তরাত্মা কেঁপে ওঠে থরথর করে, যা বাইরে সবার কাছে অপ্রত্যাশিত। আস্তে করে সামান্য চোখ তুলে সামনে তাকালে সত্যি সত্যি দেখতে পায় তুর্য চৌধুরীকে। কেমন লাল লাল চোখ নিয়ে তার দিকে দৃষ্টি তাক করে ফোনটা কানে ধরে গলায় বেশ গাম্ভীর্য বজায় রেখে বলে, হ্যাঁ মম, সময় মতোই পৌঁছেছিলাম। তুমি অত ভেবো না, আর কোনো ভুল নয়। যে কাজের জন্য এসেছি সেটা তো 100% করেই ছাড়বো। চলো ঠিক আছে, তোমাকে আবার পরে কল ব্যাক করছি। কেটে গেল ফোনটা, বন্ধ হয়ে গেল কথা। তবে মীরার বুকে যেন তুফান উঠেছে। সেটার কি হবে? মীরা চায় লোকটা ভালো থাকুক, তাই বলে নিজেকে এত কষ্ট দিয়ে নয়। মেয়েটা ভাবছে, হায়, সেও কোন হৃদয়হীন মানবকে ভালোবেসেছে। মানুষ কতটা জঘন্য হলে সবকিছু জানা সত্ত্বেও এভাবে ডিভোর্স দিতে ভারতবর্ষ ছেড়ে শুধু ড্যানভার শহরে ছুটে আসে। লোকটা কি সত্যিই বুঝেনি সে চায় না তাকে ডিভোর্স দিতে? তাই তো তার এভাবে চলে আসা। তবে সে তো তাকে জানিয়ে দিয়েছে সে আর তার লাইফে ফিরবে না, কোনোদিনও ফিরবে না। তবে এসব কেন কেন কেন? রাগে দুঃখে অভিমানে আর বসে থাকতে পারে না মীরা। এভাবে এটু হাতে দৌড় দেয় উপরে। দুঃখ, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই শব্দটার সাথে পরিচিত নয়।
দুঃখ তো সকলের জীবনে আসে, আবার চলেও যায় একটা নির্দিষ্ট সময়। তবে যখন যায় তখন দিয়ে যায় আনন্দ, সুখ আর একরাশ ভালো লাগা। কিন্তু মীরার বেলায় ভিন্ন। তার দুঃখ চলে যায় ঠিকই, তবে তাকে দিয়ে যায় কষ্ট আর নির্জন একাকী, রাতে ফেলার জন্য একগাদা দীর্ঘশ্বাস। এটাই মনে করে মীরার অবুঝ অভিমানী মন। ফ্লোরে বসে দুহাঁটু বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে মীরা। সে মনে মনে তার মহান আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরার তৌফিক চাইছে। এমন অবস্থায় রুমের বাইরে কারো উপস্থিতি টের পেয়ে বাঁ হাত দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ায়। তখনও তার ডান হাত এটা অবস্থায় রয়েছে। মীরা তার কষ্টগুলো কাউকে দেখাতে চায় না, তাই তখন নিজ থেকে ওভাবে চলে আসলেও এখন নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে। কিন্তু না, তুর্য তাকে বোধহয় স্বাভাবিক হতে দেবে না। তাই তো দরজার সামনে তার 5 ফুট 10 ইঞ্চির জিম করা শক্তপোক্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মীরার মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। সে তার মতো ঠায় দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি নিবদ্ধ দরজার সোজাসুজি দাঁড়ানো তুর্যের দৃষ্টিতে। মেয়েটা ভেবেই নিয়েছে তুর্য তাকে এখন কি বলতে এসেছে, কিন্তু তার ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে ডক্টর তুর্য চৌধুরী বড় বড় পা ফেলে এসে আচমকাই তাকে শক্ত করে জড়িয়ে ধরে, যার ফলস্বরূপ কিঞ্চিত ব্যথা পায় মেয়েটা। সেই কিঞ্চিত ব্যথাটা ধীরে ধীরে আরো জোরালো হয়। তার সাথে বাঁচতে থাকে কাতর কণ্ঠে বলা তুর্যের কথা, I'm selfish. Yes, Mira, I'm selfish. So I need her this to stay well. তুর্যের বেলায় কয়েকটা মাত্র শব্দ শুনে মীরা সারা শরীরে জমে যায়। কিছুক্ষণের জন্য থেমে যায় তার সারা দুনিয়া, স্তব্ধ হয়ে যায় সে। তবে তার সারা শরীর জমে গেলেও বুকের বাঁ পাশটার ভেতরে থাকা হৃদযন্ত্রটা অস্বাভাবিকভাবে লাফাতে থাকে, যেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে তুর্য। কিছুক্ষণ এভাবে থাকার পর সে ছেড়ে দেয় মীরাকে। এতে যেন মেয়েটা ভেতর ভেতর হাঁপ ছেড়ে বাঁচে। তুর্য কয়েক সেকেন্ড মীরার চোখের দিকে তাকিয়ে মেয়েটার গালের দুপাশে নিজের দুহাত রাখে, অতঃপর সামান্য ঝুঁকে মীরার কপালে কপাল ঠেকায়। মেয়েটার মুখটা তার দিকে অল্প উঁচু করে, যার ফলস্বরূপ মীরার অধর দিয়ে ঠেকে তুর্যের শুষ্ক অধরে। ভেতর থেকে কাঁপুনি উঠতেই চায় মীরা, তবে সে দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করে। তুর্য ওভাবেই মীরার অধরে নিজের অধর ছোঁয়ায়। ওই অবস্থাতেই বলা শুরু করে, আমার এই তুমিটার প্রয়োজন বউ পাখি। ভোরের সূর্যোদয়ে নির্জন রাতের সঙ্গী হিসেবে এই তুমিটার প্রয়োজন। দুঃখের সময় সুখী হতে এই তুমিটার প্রয়োজন। আমার এই দগ্ধ হৃদয়টাকে পুরোপুরি সারাতে এই তুমিটার প্রয়োজন। একাকী বিকেলে আমার পাশে এই তুমিটার প্রয়োজন। আমার ইহকাল পরকাল সব কালে এই তুমিটার প্রয়োজন। ইয়েস, আই নিড দিস। থামে তুর্য, অতঃপর লম্বা লম্বা শ্বাস টানে। মীরা তখনও স্তব্ধ। সে বিশ্বাস করতে পারছে না নিজের কানকে, তবুও শুনে চলেছে লোকটার কথা। মীরা, আমি হেরে গেছি। নিজের জেদের উপর আমি হেরে গেছি। এইবার হেরে গিয়ে উপলব্ধি করতে পেরেছি হারের মধ্যে রয়েছে জিতে যাওয়ার সুখ। প্রথমবারের মতো আমি হুট করে ভালোবাসায় পড়তে চাইনি, ঠকে যাওয়ার ভয়ে। তবে বিশ্বাস করো, নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে চাই তোমায়। ভালোবাসার পরিমাপে তোমার ওজন বেশি হলেও নিজেকে তোমার সমকক্ষ করতে চাই। জানি আমার প্রতি তোমার রয়েছে সীমাহীন অভিযোগ। সে অভিযোগের নিচে নিজের ভালোবাসাকে পিষে ফেলতে চাই না। আমার প্রতি তোমার সমস্ত রাগ অভিযোগকে ক্ষমা করো। একটু থেমে একটা শুকনো ঢোক গেলে তুর্য অতঃপর মীরাকে জিজ্ঞাসা করে, করবে তো এই অধমকে ক্ষমা? নিজেকে আর আমার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করবে না তো? কি হলো বলো? আর আমার থেকে দূরে যাবে না তো? তোমাকে ছাড়া আমার শ্বাস নিতে কষ্ট হয়, বুক ভারী হয়ে আসে, এই যে এখানটায় যন্ত্রণা হয়। শেষের কথাটা বুকের বাঁ পাশটায় তর্জনী আঙ্গুল তাক করে বলে তুর্য। নিজের আবেগকে আর ধরে রাখতে পারল না মীরা। আচমকাই হু হু করে কেঁদে উঠল। কি করে পারবে সে তার কাঙ্ক্ষিত পুরুষটি থেকে দূরে থাকতে, যেখানে লোকটা এত গভীরভাবে ভালোবাসার স্বীকারোক্তি করছে। এই লোকটাকে দেখেই তো তার মধ্যে প্রথম প্রণয় ঘটেছিল। কেঁপে উঠেছিল তার ছোট্ট হৃদয়খানা, যা আর কোনো পুরুষের জন্য অনুভব করেনি। আচমকা মীরাকে এভাবে কান্না করতে দেখে বিচলিত হয় তুর্য। ধক করে ওঠে তার হৃৎপিণ্ড। অস্থির কণ্ঠে সে শুধায়, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুর্যের করা প্রশ্নে কোনো রকম পাত্তা দিল না মীরা। সে তুর্যের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হুট করেই শক্ত করে জড়িয়ে ধরল তার স্বপ্নের পুরুষটিকে। পিঠের উপর শুভ্র গেঞ্জিটাকে নরম দুহাতের মুঠোয় পুরে নিয়ে শক্ত করে ধরল।
ফলে মেয়েটার হাতে থাকা সমস্ত এঁটো লাগলো তুর্যের গেঞ্জিতে। তুর্য বুঝে নিয়েছে মেয়েটার কান্নার কারণ, সঙ্গে পেয়ে গেছে তার প্রশ্নের উত্তর। আর কিছু বলে না সে, শুধু শক্ত করে সেও নিজের সাথে জড়িয়ে রাখে মেয়েটাকে। কেটে গেছে বেশ অনেকটা সময়, থেমে গেছে মেয়েটার কান্না, তবে এখনো ফোঁপানো বন্ধ হয়নি তার। এবার তুর্য মীরাকে নিজের বুক থেকে টেনে সোজা করে দাঁড় করালো। অতঃপর মেয়েটা কিছু বুঝে ওঠার আগে আচমকা তুর্য নিজের অধর ডুবিয়ে দিল মেয়েটার অধরে। তরাক করে ওঠে মীরার হৃৎপিণ্ড। তার কাঙ্ক্ষিত পুরুষটির থেকে আচমকা প্রণয়, কিন্তু আজ প্রথমবারের মতো নেই কোনো হিংস্রতা, আছে কেবল উন্মাদনা, যার কারণে লাজে মূর্ছা যায় মীরা। নিজে কোনো রকম সাড়া দিতে পারে না, দাঁড়ানো মুশকিল হয়ে পড়ে মীরার। সারা শরীর তার কেঁপে কেঁপে উঠছে। তা টের পেয়ে তুর্য মেয়েটাকে আরো কাছে টেনে আনে, অতঃপর নিজের সাথে শক্ত করে চেপে ধরে। তখনও তার সে অবস্থায় আছে দুজন। বাড়ি থেকে খোশ মেজাজে বেরিয়েছে রিজওয়ান। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। কড়া রোদে চারিদিকে ঝলমল করলেও গায়ের চামড়া ঝলসে যাওয়ার উপক্রম। তবে সেটা তোয়াক্কা না করে রিজু তার বাইক ছুটিয়েছে বুসার কলেজের রাস্তার দিকে। না, সে বুসার জন্য যাচ্ছে না, সেখানে একটা দরকারি কাজে যাচ্ছে ছেলেটা। তবে সেখানে সে দেখতে পায় বুসরাকে। কলেজ গেটের থেকে সামান্য দূরে দাঁড়িয়ে মেয়েটা কতগুলো বন্ধু বান্ধবের সাথে ফুচকা খাচ্ছে মজা করে। তবে তার খাওয়ার স্বাদ মেটাতে সেখানে উপস্থিত হলো রিজু। সে সোজা গিয়ে বুসার পাশে দাঁড়ালো, অতঃপর তাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, এই ভর দুপুরে তুমি কি কাঁদছো? নিজের পাশে রিজুকে দেখে চমকে গেলেও ছেলেটাকে কিছু বুঝতে না দিয়ে বুসরা পাল্টা প্রশ্ন করে, আপনি এখানে কি করছেন? এই তোমার, এই সব তোমার গেল না না? মানে? মানে খুব সহজ। এই যে তোমাকে আমি প্রশ্ন করলাম, সেটার উত্তর না দিয়ে উল্টে আমাকে প্রশ্ন করছো, এটা কি ভদ্রতার মধ্যে পড়ে? এখন কি আমাকে আপনার কাছ থেকে ভদ্রতা শিখতে হবে? অবশ্যই হ্যাঁ। তুমি যদি না জানো তাহলে আমাকে শেখাতে হবে না। আফটার ফল তুমি আমার প্রিয় স্যারের বোন বলে কথা। প্রথমে রিজুকে বুসার পাশে দাঁড়াতে দেখে অবাক হয়ে যায় বুসার বন্ধু বান্ধবীরা। পরক্ষণে রিজুর কথা শুনে তারা বুঝে যায় এরা পূর্ব পরিচিত। তবে তারা এদের দুজনের কথোপকথন শুনে মুচকি মুচকি হাসছে। তা টের পেয়ে বুসা তাদের দিকে কটমট করে তাকায়, অতঃপর ফুচকাওয়ালা কাকুকে দাম মিটিয়ে হাঁটা দেয় উল্টো দিকে। তা দেখে রিজু বিড়বিড় করে বলে, কি সাংঘাতিক মেয়ে রে বাবা, বন্ধু বান্ধবীদেরও দেখছি ছাড় দেয় না। মান অভিমানের পালা বোধ হয় শেষ হলো এবার। তাই তো মীরা তার ভাইয়ার গা ঘেঁষে বসে আছে। ভেতরে ভেতরে তার পাহাড় সমান অভিমান গলে গেলেও উপরে উপরে ঠিকই গাল ফুলিয়ে রেখেছে মেয়েটা। তা দেখে মাহির অসহায় দৃষ্টিতে তাকায় তুর্যের পানে। তবে বন্ধু তার দিকে একবারও ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকায় না। অতঃপর ডেভিল মার্কা হাসি দিয়ে নজর ফিরিয়ে নিয়ে মামা শ্বশুরের সাথে পুনরায় কথা বলতে উদ্যোগী হয়। তুর্যের এমন গা ছাড়া ভাব দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে মাহির। অতঃপর বিড়বিড় করে বলে, শালা, আমার সময়ও আসবে একদিন, সেদিন দেখে নিব তোকে। আমার নামও মাহির আহমেদ খান। কিয়ৎক্ষণ পূর্বে খাওয়া দাওয়ার পর্ব ঝুঁকিয়ে মাহিররা দুই বন্ধু মিলে গার্ডেনে একটু হাঁটাহাঁটি করছে। মাহির লক্ষ্য করে তুর্যের ভেতর থেকে একগাদা খুশির ঝিলিক উপচে আসতে চাইছে। তা দেখে মুচকি হাসে মাহির। অতঃপর তুর্যকে প্রশ্ন করে, কি ব্যাপার ব্রো, এত খুশ মেজাজ কাহিনী কি? মাহিরের এহেন প্রশ্ন শুনে চোখ ছোট ছোট করে তাকায় তুর্য। অতঃপর উত্তর দেয়, আমার বউকে আজও চুমু খাওয়ার নাম করে কামড় দিয়েছে, তাই এত খুশি লাগছে। তুর্যের কথায় ভাবাচাকা খেয়ে যায় মাহির। সঙ্গে খুক খুক করে কেসে উঠে সে। অতি কষ্টে নিজেকে সামলে দাঁতে দাঁত চেপে বলে, ভুলে যাস না তুর্য, তোর বউ আমারই ছোট বোন। অতঃপর মনে মনে ভাবে ঘাততারা ঠোঁট কাটা তুর্যের সাথে তাকে এখন থেকে মেপে মেপে কথা বলতে হবে, নয়তো বাবারও তাকে কোন লজ্জায় ফেলে দেয় তার কোনো ইয়ত্তা নেই। আজও মীরা তার জন্য বরাদ্দ রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে একলা। তবে অন্য রাতের মতো আজ নেই তার আখি জোড়ায় কোনো অশ্রু, বরং তার পান পাতার ন্যায় বদনে ছড়িয়ে আছে একরাশ খুশি। ঠোঁটে লেগে রয়েছে মুচকি হাসি, যাকে সচরাচর দেখা যেত না। তুর্য রুমে এসে মীরাকে না দেখে ব্রুজরা কুচকে নিল, অতঃপর বারান্দার দিকে পা বাড়ালো। হ্যাঁ, মিসেস তুর্য চৌধুরী ওখানেই আছে। মুচকি হাসে তুর্য, অতঃপর পেছন থেকে গিয়ে মীরার শাড়ির ফাঁকে হাত গলিয়ে মেয়েটা নরম পেটে অল্প একটু চাপ দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়, যার দরুন তার মাথা গিয়ে ঠেকে তুর্যের প্রশস্ত বুক ছাড়িয়ে থুতনিতে। কেঁপে ওঠে মীরা।
তার সারা শরীর অবসর উপক্রম। আখিজোড়া বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয় মেয়েটা। মীরার অবস্থা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসে তুর্য। অতপর মীরার কানে হালকা করে অধর ছুঁয়ে কণ্ঠে খাদ ফেলে বলে, শাড়িতে তোমায় অনেক সুন্দর লাগছে। নিজের জন্য তুর্যের মুখে প্রশংসা শুনে মূর্ছা যায় মীরা। লাজে রাঙা হয় তার বদন। লোকটা ভালো লেগেছে তার। মিলুবু তো তাকে জোর করে নিজের একটা শাড়ি পরিয়ে দিয়েছে। এতক্ষণ অস্বস্তি লাগলেও এখন ভালো লাগছে মীরা। হয়তো সবই স্বামীর প্রশংসার কামাল। ভাবনার মাঝে মীরা খেয়াল করে তার পেটের উপরে তুর্যের শক্ত হাতটা আরো শক্ত হয়ে চেপে বসছে। নিঃশ্বাস আটকে আসতে চাইছে তার। এমন অবস্থায় তুর্যের একটা প্রশ্ন তার কর্ণপাত হয়। বউ পাখি, একটা গান শুনবে? বউ পাখি শব্দটা কি এমন জিনিস মেশানো আছে যা মীরার শরীরের সমস্ত কোণে সুখের তরঙ্গ আছড়ে পড়ছে। জানা নেই তার, তবে আজ সে অনুভব করতে পারছে পৃথিবীতে সব থেকে সুখী ব্যক্তিদের মধ্যে সে একজন। কি হলো, শুনবে না? তুর্যের গলায় অস্থিরতা। কাপা কাপা গলায় মুখ থেকে এহেন শব্দ বের করে মীরা। সঙ্গে মাথাটাও উপর নিচ করে। মীরাকে ছেড়ে দেয় তুর্য। ফলে চমকে উঠে মেয়েটা। পেছনে ঘুরে দেখে মানুষটা দুটো পকেটে দুহাত ভরে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। তা দেখে মীরা খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। তার কানে ভেসে আসে কোনো রকম মিউজিক ছাড়া তুর্যের গাওয়া গান। दिल का दरिया बह ही गया, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सौंप दे, मेरी जरूरत तू बन गया, बात दिल की नजरों ने की, सच कह रहा तेरी कसम, तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना चाहने लगे हम, तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना चाहने लगे हम। গান গাওয়া শেষ করে তুর্য প্রখর ও মনোযোগী দৃষ্টিতে পুনরায় মীরার পা থেকে মাথা অবধি দেখে নেয়। মেয়েটা তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ছিল এতক্ষণ। এক পা এগিয়ে যায় তুর্য মীরার নিকট। অতপর আচমকা চট করে কোলে তুলে নেয় মেয়েটাকে। এদিকে চমকে ওঠা মীরা তুর্যের এহেন কার্যে কিছু বুঝে ওঠার আগেই মেয়েটার মাথা এসে ঠেকে নরম তুলতুলে বালিশে। অতপর লোকটা তার গায়ের উপর আছোয়া হতে গায়ের রক্ত ছলৎ করে ওঠে মীরা। শুরু হয় হাত পায়ের টালমাটাল তাণ্ডব। তুর্যের চোখে রয়েছে নেশা, যা মীরাকে সুস্থ থাকতে দিল না। পেটানো শরীরের নিচে থরথরিয়ে কেঁপে উঠল মেয়েটা। তুর্য পরপর মীরার কপালে, বন্ধ চোখে দুটো পাতায়, নাকে এবং গালে চুমু এঁকে দেয়। অতপর কণ্ঠ খাদে ফেলে কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে শুধায়, যদি এই মুহূর্তে তোমাকে নিজের করে চাই, তবে কি তুমি রাগ করবে? তরাক করে উঠে মীরার হৃৎপিণ্ড। মানুষটার প্রশস্ত চওড়া বুকের নিচে হাঁসফাঁস করে ওঠে মেয়েটা। তা দেখে তুর্য উঠে যেতে নেয়, তবে পারে না। মীরা তার ডান হাত দিয়ে তুর্যের শার্টের কলার শক্ত করে চেপে ধরে আছে, আর অনবরত দুপাশে মাথা নেড়েই চলেছে। তা দেখে মুচকি হাসে তুর্য। অতপর ঝাঁপিয়ে পড়ার মতো পড়ে মীরার উপর এবং তার উষ্ণ অধর ঘূর্ণিঝড় বইয়ে দেয় তার গলার ভাঁজে। হাত হয়ে ওঠে অবাধ্য। মীরা একটা সময় শুয়ে নেয় সবটা। বিলম্ব হলেও কাঙ্ক্ষিত পুরুষের কাঙ্ক্ষিত ছোঁয়ায় ধাতস্থ করে নিজেকে। অতপর স্বামী নামক ভালোবাসার মানুষটির নিকট সোহাসে সমর্পণ করে নিজেকে। তার শীর্ণ দুটি হাত দিয়ে আঁকড়ে ধরে তুর্যের উন্মুক্ত চওড়া পিঠ। ভোর 3:05 দেয়ালে টানানো ঘড়িটার পানে নজর বুলিয়ে সময়টা দেখে নিল তুর্য। অতপর তার বুকে মাথা রাখা মীরার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তৃপ্তিময় হাসি দিল লোকটা। আজ সে পরিপূর্ণ। স্বর্গীয় সুখের সন্ধান পেয়েছে সে তার বউ পাখির মাঝে। তুর্য মীরাকে তার বুকের থেকে টেনে মুখের কাছে নিয়ে আসে। ঠিক তখনই আচমকা আখিজোড়া খুলে তাকায় মীরা।
মীরাকে চোখ খুলতে দেখে তুর্য একটা ভুবন ভুলানো হাসি উপহার দেয় তাকে। অতঃপর তার বউ পাখির মুখটা দুহাতের আঁচলে ভরে হালকা করে অধরে অধর ছুঁয়ে বলে, বউ পাখি। তুর্যের লোমশ বুকে নাক মুখ ঘষে মীরা। এখানে 1 সপ্তাহ থেকে আমরা ইন্ডিয়া ব্যাক করছি, টিকিট কনফার্ম হয়ে গেছে। তুর্যের কথা শুনে মলিন হয়ে যায় মীরার মুখ। হাসি আর লজ্জা মিশ্রিত বদনখানা আধার নেমে আসে তার। মীরার নিমেষে কালো হয়ে যাওয়া মুখখানা দেখে বিচলিত হয় মানুষটা। অস্থির হয়ে প্রশ্ন করে, কি হয়েছে বউ পাখি? তুমি আমার সাথে যাবে না? এই এই মেয়ে, কিছু বলছো না কেন তুমি? হু হু করে কেঁদে ওঠে মীরা। গায়ের সর্বশক্তি দিয়ে তুর্যকে আঁকড়ে ধরার চেষ্টা করে। তুর্য আবারও কিছু বলতে যাবে, তখনই তার মনে পড়ে যায় তার মায়ের বলা কথা। তুর্য বেটা, মীরা আমার জন্য চলে গেছে। ওকে আমি জানোই তাই বলে অপমান করতাম, তাই হয়তো বাচ্চা মেয়েটা সহ্য করতে না পেরে চলে গেছে। তুর্য বাবা, তুই আমার ছোট বৌমাকে তার নিজের বাড়িতে আনার ব্যবস্থা কর, আমিও ওর কাছে ক্ষমা চাইব। তুর্যের অগোচরে মীরাকে তার মম অপমান করতে শুনে খারাপ লাগে তার। তবে তার মম অনুতপ্ত ভেবেই ভালো লাগে তুর্যের। সে কি কম অপমান করেছে মেয়েটাকে? শুধু অপমানেই বরাদ্দ রাখেনি সে, গায়ে হাত পর্যন্ত তুলেছে মেয়েটা। মীরার হেঁচকি তুলে কান্নার আওয়াজে ভাবনার জগৎ থেকে বাইরে আসে তুর্য। অতঃপর মীরা চুলে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত ধীর কণ্ঠে বলে, বউ পাখি, বাড়ির সবাই তোমার ফেরার অপেক্ষায় আছে। আর মম তো কেঁদেই দিয়েছে, তার ছোট বৌমা আসছে না দেখে। তারপরে তুমি যাবে না? এবারে মীরা চোখ তুলে তাকায় তুর্যের পানে। চোখে তার অনেক প্রশ্ন। সেই প্রশ্নে নিমিষে পড়ে ফেলে তুর্য। মম অনুতপ্ত বউ পাখি। মম নিজের ভুল বুঝতে পেরেছে। আর আমার মনে হয় অনুতপ্ত ব্যক্তিদের ক্ষমা করা উচিত, যেমন আমাকে করেছো। মীরা রাখি জোড়ায় পানি চিকচিক করছে। তার মুখে ফুটে ওঠে হাসির ফোয়ারা, যা তুর্যের প্রশস্ত বুকে শান্তির তরঙ্গ খেলে যায়। চনমনে হয়ে ওঠে তার চিত্ত। দুহাত দিয়ে আঁকড়ে ধরে তার বউ পাখিকে। ওভাবেই কেটে যায় অনেকটা সময়। অতঃপর নীরবতা ভেঙে তুর্য আমতা আমতা করে বলে, এই বউ পাখি, তোমাকে কিছু জানানোর আছে। আসলে সেদিন শপিং মলে পার্কিং লটে সেই মেয়েটা। কথাটা সম্পূর্ণ করতে পারে না তুর্য। তার আগে মীরা তার মুখ চেপে ধরে, যার ফলস্বরূপ তুর্যের বাকি কথা মুখে আটকে থাকে, বাইরে আর বের হয় না। তুর্য খেয়াল করে মীরার আগে ফুঁসছে, তাই হাত সরিয়ে একটা শুকনো ঢোক গিলে বলে, আরে শোনো না তো আগে পুরোটা। মীরা আরো রেগে গিয়ে তুর্যের খাড়া নাকের উপরে কামড় বসায়। অতঃপর দুহাত নিজের বুকের উপরে রেখে চোখ বুজে একপাশে মাথা নাড়ে, যার অর্থ সে সব জানে। তুর্য মীরার ইশারা বোঝা মাত্র ঝড়ের বেগে বুকের উপর থেকে তাকে তার নিচে ফেলে। অতঃপর নিজের দুহাত দিয়ে তার শীর্ণ দুটি হাত চেপে ধরে বিছানার সাথে গম্ভীর সুরে বলে, শুভর থেকে শুনেছো না সবটা? আর কি কি বলেছে ও আমার নামে? তুর্যর বাচ্চামো দেখে ফিক করে হেসে ফেলে মীরা। আর তা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে তুর্য। হাসির কি হলো? এবার হাসির ফল ভোগ করো জানেমান। বাঁকা হেসে আবারও মীরার মাঝে ডুব দিল তুর্য।